মাথার উপর তীব্র রোদ্দুর নিয়ে দাঁড়িয়ে আছে আদিল। ঘেমে নিয়ে চেহারা লাল হয়ে আছে। মনে মনে বিরক্ত হলেও সেটা প্রকাশ করছে না। কিছুক্ষণ আগে দুটো লোক ঠিক করেছে বাড়ির পেছনটা পরিষ্কার করানোর জন্য। তারা সাফাইয়ের কাজটা শুরু করে দিয়েছে। সুব্রতা নিজের রুমের বারান্দা থেকে এটা ওটা নির্দেশনা দিচ্ছে। ঘন্টা দুয়েক বাদে সব কিছু পরিষ্কার করার পর সুব্রতার কথা অনুযায়ী 2-3টা ফুলের টব লাগিয়ে দেওয়া হয়েছে। শুকনো মেহেদি গাছটার উপরে ডালগুলো ছেটে দেওয়া হয়েছে। সঙ্গে বাড়ির সামনে জায়গাতেও কিছু গাছ লাগিয়েছে। সুব্রতা ঠিক করেছে এগুলো যত্ন করবে। লোক দুটোকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বিদায় করে বাড়ি এলো আদিল। ঘামে ভেজা চুপচুপে অবস্থায় আদিলকে দেখেই মিহান বলে ওঠে, কি ব্যাপার আদিল, কি এত রাজকার্য সেরে এসেছিস? এই অবস্থা কেন? বাড়ির সাফসাফাইয়ের কাজ করে এসেছি। গায়ের ভেজা গেঞ্জিটা খুলে কাঁধে নিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদিল। অপরদিকে একজোড়া নয়নমুগ্ধতা নিয়ে দেখে গেল ঘামে ভেজা সেই পুরুষালী শরীরটাকে। মেয়েটার বেহায়া দৃষ্টি বারবার দেখে গেল আদিলের নিয়মিত ব্যায়ামে গড়া সুঠাম দেহের দিকে। দুপুরের আগে সুব্রতা আর নিচে এলো না। ফারহানা চৌধুরী আর নাসরিন চৌধুরী মিলে বাড়ির কাজ সামলাচ্ছেন। রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছুতেই সাহায্য করেছেন। আলিনাও চেয়েছিল হাতে হাতে সাহায্য করে দিতে, কিন্তু নাসরিন চৌধুরী কোনো কাজেই হাত দিতে দেননি। উল্টো কড়া গলায় বলেছেন, বাড়ির বউ তুমি, নতুন এসেছো, এখনও অনুষ্ঠানও করা হয়নি, কিন্তু আয়াস দেশে ফিরলে তার পরদিন তোমাদের রিসেপশনের প্রোগ্রাম করা হবে, সুতরাং ততদিন অবধি কিছু করতে পারবে না। ছেলেমেয়েরা আছে সব, ওদের সাথে গিয়ে সময় কাটাও। আলিনার আর কিছু বলার থাকে না। ড্রয়িং রুমেই ইরা মীরা মিহানের সাথে সময় কাটায়। সাদাবু এসে যোগ দেয়। আড্ডার মাঝে মিহান সুব্রতাকেও ডাকতে বলে। ইরাকে সুব্রতার ঘরে পাঠায়। সুব্রতা আসে না। এত অপরিচিত মানুষজনের সঙ্গে আড্ডায় মশগুল হওয়া সুব্রতার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মিহানকে ওর মোটেও ভালো লাগেনি। আচার আচরণ কেমন যেন লেগেছে। আলিনা একবার চা পাঠিয়েছিল এর মাঝে। সুব্রতা চা খেতে খেতে ফোন দেখেই সময় কাটিয়েছে। দুপুরের দিকে গোসল করে খেতে এসেছে সুব্রতা। খাবারের টেবিলে সুব্রতাকে দেখে মিহান কিছু বলতে গিয়েও বলল না। যদি সকালের মতো এখনও মুখের উপর কথা শুনিয়ে দেয়। সবার সামনে দ্বিতীয়বার অপমানিত হবার ইচ্ছা মিহানের নেই। খাবার টেবিলে বসে সুব্রতা কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শুরু করে। টেবিলের একদম কোণে সাদাবের পাশে বসেছে সে। মিহান এখনও দাঁড়িয়ে আছে। সুব্রতা অপর পাশের চেয়ারটা টেনে বসার আগেই আদিল দৌড়ে এসে বসে পড়ে। মিহান কিছু বলতে যেও বলে না। আলিনাও ব্যাপারটা ধরতে পেরেছে। সেও মিহানের অপর ভীষণ বিরক্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলিনা বলে ওঠে, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। মিহান, আপনি এদিকে এসে বসেন, ইরার পাশের চেয়ারটা খালি আছে। মিহান একবার আদিলের দিকে চেয়ে ইরার পাশে এসে বসে পড়ে। আদিল, সাদাব, আলিনা তিনজনে জমিয়ে আড্ডা দিচ্ছে। সুব্রতা দ্রুত খাওয়া শেষ করে চলে যায়। নাসরিন চৌধুরী ডেকে ওঠেন, আরে শুভ্রা, কোথায় যাচ্ছ? তুমি তো ঠিকমতো খেলেই না। সুব্রতার কানে কথাগুলো পৌঁছালেও সে কোনো জবাব দিল না। দ্বিতীয়বার ডাইনিংয়ে গিয়ে ওই লোকের মুখ দেখার ইচ্ছা নেই ওর। রুমে সেই সশব্দে দরজা বন্ধ করে দিল সুব্রতা। মেজাজ বিগড়ে আছে। ইচ্ছা করছে এই বাড়ি থেকে এবার চলে যেতে। যার জন্য এসেছিল তারই আসার কোনো নাম নেই। কবে আসবে আয়াস? কবে দেখা হবে মানুষটার সাথে? আয়াজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সুব্রতা। বিকেলবেলা ঘুম ভাঙতেই নিচে হইচই শুনতে পেল। সুব্রতার দরজা খুলে উকি দিল নিচে। ইরা, মীরা ওরা সবাই তৈরি হয়ে আছে। সম্ভবত কোথাও বেরোবে। মিহানও তৈরি হয়ে বেরোলো। সুব্রতাকে দেখে এগিয়ে এলো। খোলা চুলে সুব্রতাকে দেখে নিল কিছুক্ষণ। অতঃপর গলা ঝেড়ে ডেকে উঠল, সুব্রতা, আমরা সবাই বেরোচ্ছি ঘুরতে, তুমি যাবে আমাদের সাথে? আচমকা মিহানের কণ্ঠ শুনে চমকে উঠল সুব্রতা। পেছন ফিরতেই ধাক্কা লাগলো মিহানের সাথে। লোকটা বেশ লম্বা, 6 ফুট 2-3-এর আশেপাশে তো হবেই। সুব্রতার কাছে অবশ্য একটু বেশিই লম্বা লাগছে। সুব্রতা অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। মাত্র ঘুম থেকে উঠে এসেছে এখানে। চেহারায়, কণ্ঠে এখনও ঘুমের রেশ বিদ্যমান। অন্যদিকে চেয়ে বলে উঠল, সরি, শরীরটা ভালো লাগছে না, আপনারাই যান।
সাদাব ভাই, আলিনা ভাবি ওনারাও যাচ্ছে সুব্রতা, তোমার খারাপ লাগবে না। সুব্রতা বিরক্ত হলো, এই লোকের সমস্যা কোথায় বুঝতে পারছে না ও। এক তানবীরের হাত থেকে রেহাই পেতে এখানে এসেছিল, কিন্তু এখন দেখছে এখানে আসতে না আসতেই নতুন ঝামেলা জুটে গেছে। এখন মনে হচ্ছে ইউএসএতেই ভালো ছিল। তানভীর অন্তত এই লোকের মতো গায়ে পড়ার স্বভাবের ছিল না। সুব্রতা নিজের রুমের দিকে যেতে যেতে বললাম তো আমার শরীর ভালো লাগছে না, আপনারা ঘুরে আসুন। সুব্রতা চলে যায় রুমে। ঘটনাটা আদিলের দৃষ্টি এড়ায় না। আদিল এগিয়ে এসে মিহানকে সাথে নিয়ে নিচে যায়। সুব্রতার মাথা টকবক করে ফুটছে, বড় বড় শ্বাস ফেলে রুমে পায়চারি করছে। 2 মিনিটের মাথায় আলিনাও মেসেজ শুরু করে সুব্রতাকে। সুব্রতার সঙ্গে সঙ্গেই নিষেধ করে দেয়। সাদা বাসের রুমে গম্ভীর গলায় ধমকে ওঠে, কি ব্যাপার সুব্রতা, এখানে আসার জন্য পরীক্ষার আগে থেকেই বাবাকে পাগল করে দিয়েছিলি, এখন এখানে এসে এমন অভদ্রতা করছিস কেন? সুব্রতা মেজাজ হারালো, কোথায় অভদ্রতা করছি আমি? শরীর ভালো না তাই যাব না। মিথ্যা বলছিস তুই। মিহান, ইরা, মীরা ওরা সবাই চাইছে তোকে সঙ্গে নিয়ে যেতে। কাজিনদের সাথে কেউ এমন ব্যবহার করে? সুব্রতা নিজের মেজাজ ধরে রাখতে পারল না। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে চেঁচালো, কেমন ভাই তুমি? ছোট বোনের কোথায় অস্বস্তি কোথায় শান্তি কিছু বুঝতে পারো না? ছোট বোনের দিকে আশেপাশের লোকজনের দৃষ্টিভঙ্গি কেমন বুঝো না তুমি? সেসব বলে দিতে হবে তোমায়? সাদাব থেমে গেল 2 সেকেন্ডের জন্য। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার চোখে। ছোট বোনের দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল সাদাব। কয়েক সেকেন্ড গড়াতেই গটগট করে হেঁটে চলে গেল রুম থেকে। সুব্রতা বসে পড়ল বিছানায়। ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। মেসেজটা অপরিচিত একটা নাম্বার থেকে এসেছে। নাম্বারটা ইউএসের। সুব্রতা কৌতূহল নিয়ে পড়তে লাগলো, পরশু সকালে ফ্লাইট, বেশি অপেক্ষা করাবো না আপনাকে, খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসছি। আপনাকে নিজের করে নেওয়ার জন্য তর সইছে না শুভ্রমেঘ। আপনাকে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছা করছে। সমস্যা নেই, আর 2 দিন না হয় নিজেকে সামলে নিলাম, মানিয়ে নিলাম নিজের অস্থির হৃদয়কে। ভালো থাকবেন সুব্রতা, নিজের খেয়াল রাখবেন, আয়াস। মেসেজটা পড়ে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সুব্রতার। আয়াস নিশ্চয়ই নাম্বারটা ওর বাবার কাছ থেকে নিয়েছে। সুব্রতার বিগড়ে যাওয়া মেজাজটা মুহূর্তেই ফুরফুরে হয়ে গেল। মিনিট 20 কাটালো বারান্দায়। সন্ধ্যায় মাগরিবের আজান দিতেই ঘরে এলো। নিচতলায় গিয়ে কিচেনে উকি ঝুঁকি দিল। ফারহানা চৌধুরী বলে উঠলেন, কিরে সবার সাথে গেলি না কেন? মাথা ধরে আছে, চা খাবো। নাসরিন চৌধুরীর চায়ের কেতলি আর কাপ নিয়ে ডাইনিংয়ে রাখতে রাখতে বলেন, শুভ্রা এসো, চা খেয়ে যাও। তোমার চা খাওয়ার ব্যাপারে ভাবি বলেছে আমায়, তাই তো চা বানিয়ে নিয়ে এসেছি। সুব্রতা মুচকি হেসে চায়ের কাপ নিয়ে বসে, চায়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তোমার হাতে চা তো অনেক মজা, থ্যাংক ইউ চাচিমণি। নাসরিন চৌধুরী হাসেন। ফারহানা চৌধুরীকে চা দিয়ে বলেন, ভাবি আপনারা বসেন, আপাকে নিয়ে আসি। ওনার কথার মাঝেই হাজির হলেন মেহের চৌধুরী। কই আমার চাটা দাও। সুব্রতার হাতের পাশেই কেতলি ছিল, তাই ও নিজেই একটা কাপে চা ঢেলে এগিয়ে দিয়ে বলল, ফুপি নিন। মেহের চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে বলেন, ফারহানা তোমার মেয়ে মাশাল্লাহ ভীষণ নম্রভদ্র। আগে শুনতাম ছেলেমেয়েরা বিদেশে বড় হলে নাকি উশৃঙ্খল চলাফেরা করে, অভদ্র হয়ে যায়, কিন্তু সুব্রতাকে দেখে পুরো ধারণাটাই পাল্টে গেছে। আয়াজের সাথে বিয়ে ঠিক না হলে সুব্রতাকে আমার মিহানের বউ করে নিতাম। অবশ্য এমনিতেও আয়াজের থেকে মিহানের সাথেই বেশি মানাতো সুব্রতাকে। কথাটা কানে পৌঁছাতেই সুব্রতার হেঁচকি উঠে গেল। নাসরিন চৌধুরী পানি এনে খাওয়ালেন। মেহের চৌধুরীর কথাটা মোটেও পছন্দ হলো না ফারহান চৌধুরী, নাসরিন চৌধুরী ওনাদের। ফারহানা চৌধুরী গমগমের স্বরে বলে উঠলেন, এসব কি বলছেন আপা, মাথা ঠিক আছে আপনার? শোনেন, এসব কথা ভুলেও আপনার 2 ভাইয়ের সামনে তুলবেন না। নাসরিন চৌধুরীও সহমত পোষণ করে বলে ওঠেন, দেখেন আপা, আয়াস পছন্দ করেছে সুব্রতাকে, ওরা দুজনেই বিয়েতে রাজি, আর আমার ছেলেটা কোন দিক থেকে কম যে শুভ্রার সাথে মানাবে না? মেহের চৌধুরী তেলে বেগুনে জ্বলে ওঠেন, আমার মিহান পড়াশোনা করে ডাক্তার হয়েছে, দেখতে শুনতে ভালো, ভদ্র। এমনিতেও তো প্রথমে শুনেছিলাম আয়াজ নাকি বিদেশে অন্য কাউকে পছন্দ করে, বিয়েই নাকি করতে চায়নি সুব্রতাকে। আমার মিহান কোনো মেয়ের দিকে তাকায়নি কোনোদিন, পছন্দ তো দূর। আর যাই হোক, তোমার মেয়ে ছেলের মতো চরিত্রের সমস্যা নেই মিহানের, গিয়ে দেখো ওই মেয়েকে নিয়ে কত রাত কাটিয়েছে। নাসরিন চৌধুরী চেঁচিয়ে উঠলেন, আহ আপা চুপ করেন, আমার ছেলে নামে উল্টাপাল্টা বলবেন না। আয়াজ সুব্রতাকে না দেখেই তখন মানা করেছিল, এখনই বিয়ে করতে রাজি ছিল না, ওর ছবি দেখার পর বিয়েতে রাজি হয়েছে। মেহের চৌধুরী মুখ বাঁকিয়ে বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই নাসরিন, সব সত্যি জানি আমরা। সুব্রতা আর এসব নিতে পারল না, চা রেখেই উঠে চলে গেল। ফারহানা চৌধুরী চুপ হয়ে গেলেন। নাসরিন চৌধুরী জোরালো স্বরে বলে উঠলেন, মেহেরাপা আপনি বয়সে বড়, তাই এখনো ভদ্রভাবে কথা বলছি, প্লিজ আমার ছেলের বিয়েতে কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেন না। শুভ্রার মনের ভেতর এখন কি চলছে বলুন তো? মেয়েটা কি না কি ভাবছে এখন আয়াসকে নিয়ে। নাসরিন চৌধুরী আর এক মুহূর্তও থাকলেন না এখানে, ছুটে গেলেন সুব্রতার রুমে। ফারহানা চৌধুরীর মাথার উপর দিয়ে সবটা চলে গেল।
যার সাথে মেয়ের বিয়ে দেবে সেই ছেলের সম্পর্কে যদি এমন কথা শুনে তাহলে কোন মায়ের মনই বা শান্ত থাকবে। সুব্রতার রুমের দরজা পর্যন্ত আসতেই ডেকে ওঠেন নাসরিন চৌধুরী। অনিচ্ছা সত্ত্বেও সুব্রতার পা থেমে গেল। সুব্রতা ঘুরে দাঁড়াতেই নাসরিন চৌধুরী এগিয়ে এসে বলেন, রুমে চলো, কথা আছে তোমার সাথে। নাসরিন চৌধুরী ওর হাত ধরে রুমে নিয়ে বিছানায় বসালেন। নিজেও পাশে বসে বলে উঠলেন, মেহের আপা এমনই শুভ্রা, ওনার কথায় তুমি কিছু মনে করো না। বিশ্বাস করো, আমার আয়াস মোটেও এমন নয়। আয়াস তোমাকে দেখে পছন্দ করেছে, দিনরাত ফোন করে তোমার খবর নিচ্ছে, দূর থেকেও তোমাকে ভীষণ ভালোবাসে। আমার ছেলেকে আমি ভালোভাবেই চিনি শুভ্রা, ও মন থেকে কাউকে ভালো না বাসলে এইভাবে প্রতিবেলায় ফোন দিয়ে খবর নিত না। মেহের আপা এমন ধরনের কথা বলেই থাকেন, কিন্তু ওনার ছেলের সাথে তোমার বিয়ের জন্য যে কথাগুলো বলেছে আজ, সেগুলো কেন বলেছে জানি না। আমার ছেলের বিয়ে ভাঙতে এভাবে উঠে পড়ে লেগেছে কেন তাও জানি না, কিন্তু বিশ্বাস করো আমার আয়াস এমন নয়। সুব্রতা চুপ করে সবটাই শুনল, নড়ে চড়ে বসে বলল, চাচিমণি প্লিজ, এসব কিছু আমার আর ভালো লাগছে না। আমি সরাসরি আয়াজের সাথেই কথা বলবো, উনি দুদিনের মাঝেই আসবে। তার মানে তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? আমি সবটা ওনার থেকেই জানতে চাই। আমি জানি কিছু লোক মানুষের বদনাম করেই শান্তি পায়, তাদের কাজই এটা, কারো ভালো সহ্য হয় না তাদের, কিন্তু তবুও। নাসরিন চৌধুরী উঠে যেতে যেতে বলেন, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। সুব্রতা চেয়ে রয়, কিছু বলে না। মস্তিষ্ক জুড়ে মেহের চৌধুরীর বলা কথাগুলোই বারবার বিচরণ করছে, কিন্তু মন বারবার বলে যাচ্ছে আয়াজ এমন হতেই পারে না। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।